আমাদের হার্ট অ্যাটাক কেন হয়? আমাদের হার্টে আমরা গ্রসলি ৩টা বড় বড় রক্তনালী থাকে। হ্যাঁ, আচ্ছা একটা হচ্ছে এলএডি, একটাকে আমরা বলি যে এলসিএক্স, আর একটাকে বলি যে আমরা আরসিএ। তার যে কোনো একটা রক্তনালী টোটালি বন্ধ হয়ে গেছে, তখন আমরা ইসিজিতে দেখবো এটার এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই ধরনের হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের যে ব্যথাটা, এই ব্যথাটা সাধারণত রোগীরা এসে আমাদের কাছে এইভাবে দেখায় যে এই রকম পজিশনে ব্যথা, আচ্ছা বুকের মাঝখান থেকে বাম পাশের এই ব্যথাটা, এবং এই ব্যথাটা সাধারণত আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আচ্ছা এবং ব্যথা যে শুধু এইখানে সীমাবদ্ধ থাকে এরকম না, এইখান থেকে বাম হাত, তারপরে এই যে গলার নিচের দিক পর্যন্ত, আচ্ছা এমনকি পুরো বাম হাতেও এটা ছড়িয়ে পড়তে পারে। একজন রোগী যদি এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো নিয়ে হাসপাতালে যায়, তাহলে একজন চিকিৎসক এক্ষেত্রে বিন্দু মাত্র দেরি করার কোনো সুযোগ নেই। উনি সাসপিশন হওয়ার সাথে সাথে এই রোগীকে একটা ইমার্জেন্সি ইসিজি করতে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মেডিভয়েস দেখছেন আপনি, আর মেডিভয়েস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আরাফাত হোসাইন। মেডিভয়েস স্বাস্থ্য কথনে আজকে আমাদের টপিক হার্ট অ্যাটাকের লক্ষণ এবং তাৎক্ষণিক করণীয়। এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনসালট্যান্ট ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান, এফসিপিএস মেডিসিন, এমডি কার্ডিওলজি। স্যার, আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আরাফাত। ওকে স্যার, আমরা তো আজকে হার্ট অ্যাটাক নিয়ে কথা বলতে চাই। তো হার্ট অ্যাটাক বলতে সব থেকে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে বুকে ব্যথা। তবে এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষদের মধ্যে বুকে ব্যথার ব্যাপারে এক ধরনের ভুল ধারণা বলা যায় এটা রয়েছে। বুকে ব্যথা হলে আমরা প্রথমত মনে করি যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা, এবং আমরা সে অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ খাই বা সে অনুযায়ী চিকিৎসা নিতে থাকি। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে গ্যাস্ট্রিকের ব্যথার সাথে হার্ট অ্যাটাকের ব্যথার পার্থক্যটা কতখানি? জি আরাফাত, আপনি ঠিকই বলেছেন। আসলে যে আমরা আসলে অনেক পেশেন্ট এরকম পাই যারা আসলে বুকে ব্যথা নিয়ে আসার পর ওরা প্রথমে চিন্তা করে যে এটা হার্ট অ্যাটাক খুব সম্ভবত না, এটা খুব সম্ভবত আমার এমনিতে একটা নন স্পেসিফিক একটা ব্যথা, কিংবা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা থেকেই আমার বুকে ব্যথা করতেছে। আসলে মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি আছে, যেমন আমার একজন স্যার বলতেন যে অনেক মানুষ এরকম ভাবে যে শহরে একটা বিশাল বড় ভূমিকম্প যদি হয় সবার বাড়িটা হয়তো ভেঙে যাবে, কিন্তু আমার বাড়িটা ভাঙবে না। এই যে মানুষের একটা টেন্ডেন্সি বা চিন্তার যে প্রবণতা, এইটা থেকেই মানুষ হয়তো ভাবে যে হার্ট অ্যাটাক হয়তো আমার হবে না, অন্যদের হবে, কিন্তু এইটা আমারটা হার্ট অ্যাটাক না, এটা একটা ইগনোর করতে চায় মানুষ। তো এইটা থেকে আসলে ভয়াবহ বিপদ হইতে পারে। তো এখন এই যে বুকে যে ব্যথা হলো, এটা যে গ্যাস্ট্রিকের ব্যথা কিংবা হচ্ছে এটা হার্টের ব্যথা, বুকে ব্যথার তো আসলে অনেক ধরনের কারণ রয়েছে। যেমন এটা হার্ট অ্যাটাক হতে পারে, এটা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে, এমনকি আমাদের এটা ফুসফুসের ইনফেকশন থেকেও বুকে ব্যথা হতে পারে, কিংবা আমাদের বুকের যে পাঁজরের হাড় কিংবা মাংসপেশি রয়েছে সেগুলোরও ব্যথা হতে পারে। তো সবগুলা থেকে আমার বুকে ব্যথাটা আসলে আলাদা করা একজন সাধারণ মানুষের জন্য কষ্টকর। কিন্তু কিছু জিনিস যদি উনি মাথায় রাখেন, যেমন হার্ট অ্যাটাকের যে ব্যথাটা, এই ব্যথাটা সাধারণত রোগীরা এসে আমাদের কাছে এইভাবে দেখায় যে এই রকম পজিশনে ব্যথা, আচ্ছা, বুকের মাঝখান থেকে বাম পাশের এই ব্যথাটা, এবং এই ব্যথাটা সাধারণত আস্তে আস্তে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আচ্ছা, এবং ব্যথা যে শুধু এইখানে সীমাবদ্ধ থাকে এরকম না, এইখান থেকে বাম হাত, তারপরে এই যে গলার নিচের দিক পর্যন্ত, আচ্ছা, এমনকি পুরো বাম হাতেও এটা ছড়িয়ে পড়তে পারে। এবং এই ব্যথাটার অনুভূতিটা আসলে একটু মারাত্মক রকমের, এবং এই ব্যথার সাথে অনেক রোগীদের একটা শ্বাসকষ্টের একটা অনুভূতি হয়, কারো একটা ঘাম হয় শরীরে প্রচণ্ড, কারো এটার সাথে একটা তার আতঙ্কগ্রস্ততা কিংবা একটা ভয় দেখা যেতে পারে। তো এই সবগুলা ব্যাপার যদি একসাথে ঘটে, সবগুলা ঘটতে হবে এরকম না, এই ব্যাপারগুলো সমন্বয় যদি হয়, প্লাস ওনার যদি ধরেন আগে থেকে ডায়াবেটিস থাকে কিংবা তার পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, তাহলে তার এটাকে ইগনোর না করে, তার এটাকে উপেক্ষা না করে তার হার্ট অ্যাটাক হিসেবেই ধরে নেওয়া উচিত, এবং খুব দ্রুততম সময়ের মধ্যে ওনার আসলে
একজন চিকিৎসক কিংবা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন যে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তো কেউ একজন হয়তো বুঝতে পারলো তার হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা তৈরি হয়েছে বা এরকম হতে পারে, তো বাসা থেকে হসপিটাল পর্যন্ত যাওয়া তো একটা সময়ের ব্যাপার, এর মাঝখানে তার কিছু করণীয় আছে কিনা? অথবা আমি যদি আরো সহজ করে বলি প্রশ্নটা, সেক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে এরকম বুঝলে তাৎক্ষণিকভাবে কি কি করণীয় রয়েছে? জি, ধন্যবাদ আরাফাত। আসলে আমি যেটা পরামর্শ দিব, তাৎক্ষণিকভাবে তার আসলে কিছুই করা উচিত না। কেন করা উচিত না? তার খুব দ্রুততম সময়ের মধ্যে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আমি কিছু মেজার যদি নিতে চাই, তাহলে আমাকে এটা প্রথমেই একটা সাসপেক্ট করতে হবে এটা হার্ট অ্যাটাক কিনা, এবং এই সাসপেশন আসলে একজন চিকিৎসক ছাড়া অ্যাসেস করা আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। আবার তার দেরি করা উচিত না। কেন দেরি করা উচিত না? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে মিনিটস মিন্স মাসেল। মিনিটস মিন্স মাসেল মানে হচ্ছে যদি তার একটা রক্তনালী বন্ধ হয়ে যায়, প্রতি মিনিটে তার মাংসপেশি আসলে ডেস্ট্রয় হতে থাকে, নেক্রোসিস হতে থাকে, অকার্যকর হয়ে যেতে থাকে। সুতরাং এখানে প্রতি মিনিট দেরি করছেন মানে আপনি আপনার হার্টের একটা প্রচণ্ড রকম ক্ষতি করে ফেলছেন। সুতরাং খুব দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ এমনও হতে পারে যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা হতেও পারে। তো হার্ট অ্যাটাকের যে ইমার্জেন্সি যে ট্রিটমেন্ট, এসপিরিন, ক্লোপিডোগ্রিল, যদি গ্যাস্ট্রিকের ব্যথায় আমরা ওই ওষুধগুলো নিজে নিয়ে নিই, তাহলে কিন্তু এটা একটা প্রচণ্ড ক্ষতির কারণ হয়ে যাবে। এই কারণে আমার পরামর্শ হচ্ছে খুব দ্রুত একটা চিকিৎসক কিংবা একটা হাসপাতালে শরণাপন্ন হওয়া উচিত। ওকে, অনেক ধন্যবাদ। হাসপাতালে যাওয়ার পরে এই হার্ট অ্যাটাক এটা নিশ্চিত হওয়ার জন্য কি কি ধরনের পরীক্ষা করা হয় সাধারণত? জি, একজন রোগী যদি এই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো নিয়ে হাসপাতালে যায়, তাহলে একজন চিকিৎসক এক্ষেত্রে বিন্দু মাত্র দেরি করার কোনো সুযোগ নেই। উনি সাসপিশন হওয়ার সাথে সাথে এই রোগীকে একটা ইমার্জেন্সি ইসিজি করতে দিবেন, এবং তাকে যদি হার্ট অ্যাটাক মনে হয়, আসলে যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার আগেই কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট চালু করে দিই, যেমন পেশেন্টকে বিছানায় শুয়ে দেওয়া, কার্ডিয়াক মনিটরিংগুলো চালু করা, তারপর একটা ইন দ্য মিন টাইম একটা আইভি ক্যানুলা করে ফেলা, একটা আইভি অ্যাক্সেস ফ্লুইড দেওয়ার জন্য একটা চ্যানেল তৈরি করে ফেলা, প্লাস তাকে একটা 12 ব্লিড ইসিজি, খুব দ্রুত একটা 12 ব্লিড ইসিজি করে ফেলার পাশাপাশি যে ইমার্জেন্সি যে ড্রাগসগুলো এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। মানে এই ক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই। এরকম না যে আমি পরীক্ষা দিব, এটার রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে ট্রিটমেন্ট শুরু করব, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। আচ্ছা, অর্থাৎ আমি যদি সঠিক বুঝে থাকি, তাহলে আগে হচ্ছে চিকিৎসা প্রাইমারি ম্যানেজমেন্টটা দেওয়া হয়, অর্থাৎ প্রাথমিকভাবে যে ওষুধগুলো দেওয়া দরকার দিয়ে তারপরে হচ্ছে ইসিজি বা এই ধরনের পরীক্ষাগুলোতে যাওয়া হয়। এটা ব্যাপারটা ঠিক আসলে এইরকম না, ব্যাপারটা হচ্ছে সাইমালটেনিয়াস। মানে এট এ টাইম রোগীর আমরা হিস্ট্রি নিতে থাকবো, এক্সামিনেশন করতে থাকবো, সিস্টার ধরেন আইভি অ্যাক্সেস করতে থাকবে, আরেকজন অ্যাটেন্ডেন্স একটা 12 ব্লিড ইসিজি এটা শুরু করে দিবে, ব্লাড স্যাম্পল পাঠানো হবে ট্রপোনিন আই এর জন্য, পাশাপাশি এই চিকিৎসাটাও চলবে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস। আচ্ছা স্যার, ইসিজির ব্যাপারে আমার একটু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে রোগী বা রোগীর আত্মস্বজন অনেক ক্ষেত্রে এরকম বলে থাকে যে ওর তো গত মাসে একটা ইসিজি করা হয়েছে বা আগেও ইসিজি করা আছে, নতুন করে আবার ইসিজি করার দরকার কি? অথবা তারা এরকম বলে থাকে যে এই আরো যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে যেমন ট্রোপোনিন আই বা এটা কালকে করলে হবে কিনা, তো এই ধরনের প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে? জি, এটা আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা অনেক রোগীকে একটা ইসিজি কিংবা ট্রোপোনিন আই প্রেসক্রাইব করি, তখন রোগীরা আমাদেরকে যেটা প্রপোজাল দেয়, অনেক পেশেন্ট, সব পেশেন্ট না, এই পরীক্ষাটা আসলে আমি আজকে না করি, যদি কালকে কিংবা পরশু করি, আগামী সপ্তাহে করাই, করে আপনাকে রিপোর্টটা দেখাই, এটাতে কোনো সমস্যা আছে কিনা। এইটার জবাবে আমি যেটা বলবো যে হার্ট অ্যাটাকের জন্য নির্ণয়ের জন্য ট্রোপোনিন আই হচ্ছে একটা ইমিডিয়েট পরীক্ষা। এটা রিপোর্টটা আমরা সাধারণত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 1 ঘন্টার মধ্যে আমরা এই রিপোর্টটা হাতে পেতে চাই। কারণ যখনই আমি ট্রোপোনিন আইটা তার যে রেফারেন্স ভ্যালু থেকে রেজিস্টার পাবো, তাহলে তো আমি ধরে নিব যে তার হার্ট অ্যাটাক হয়েছে। সুতরাং হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে মিনিটস মিন্স মাসেল। সুতরাং আমি যদি কালকে রিপোর্ট হাতে পাই, তাহলে ট্রিটমেন্ট কিন্তু কালকের পর থেকে শুরু হবে। এর মাঝখানে কিন্তু তার একটা অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। আমি এটা সাধারণত মানে রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে আপনার বাড়িতে ধরেন আগুন লাগছে আজকে, আপনি এটাকে রেখে দিলেন, রেখে দিয়ে যে কালকে আমি এটাকে নেভাবো, ফায়ার সার্ভিস আসবে তারপর নেভাবে, হয়তো নেভানো সম্ভব, কালকেও আগুন নেভানো সম্ভব, কিন্তু
এই একদিনে কিন্তু আপনার যা কিছু পুরার সবকিছু পুরো শেষ হয়ে গেল। আগুন নিভবে কিন্তু সবকিছু পুরো শেষ হয়ে যাওয়ার পরে, সুতরাং এই আগুন নিভা কিন্তু আর আপনার তখন আর কোনো কাজে আসবে না। সুতরাং এই ব্যাপারগুলোতে কোনো ডিলে করা উচিত না। যদি ডক্টর সাসপেক্ট করে যে হার্ট অ্যাটাক, যে একটা ইসিজি এবং ট্রপোনিনাই, আপনি এটা দ্রুততম সময়ের মধ্যে এনশিওর করা উচিত। এবং আমাদের দেশে যে রেফারেন্স ল্যাবরেটরি, যে ক্লিনিক, যে হসপিটাল, ওদেরও উচিত খুব দ্রুততম সময়ের মধ্যে ট্রপোনিনাই রিপোর্টটা দেওয়ার ব্যবস্থা করা। এবং আমি পরামর্শ দেব এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করা হয় যে অনেক প্রাইভেট সেন্টারে আমাদেরকে রেফারেন্স যে ল্যাবরেটরি রয়েছে, ল্যাবরেটরি থেকে ফোন দেওয়া হয় যে আপনার এই পেশেন্টের ট্রপোনিনাই এলিভেটেড, ট্রপোনিনাই রেজড, মানে যেখানে পরীক্ষা করিয়েছে ওইখান থেকে ডক্টরের কাছে কল আসে। জি জি জি। আচ্ছা আচ্ছা। অথবা এমন কি ওই যে রোগীদের ফোন নাম্বার থাকে, রোগীদের নাম্বারে ফোন দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়। সুতরাং এই সচেতনতাটা আসলে এই প্রত্যেক লেভেলে গ্রো করা উচিত। আচ্ছা আচ্ছা, অর্থাৎ রিপোর্ট নিয়ে আসতে যতটুকু সময় লাগে এই সময়টাও যেন নষ্ট না হয়। ওকে ফাইন। আমরা ইসিজির গুরুত্বের কথা জানলাম, আমরা ট্রপোনিন আই পরীক্ষার গুরুত্বের কথা জানলাম। আমরা এবার একটু জানতে চাই যে ইকোকার্ডিওগ্রাম, এই পরীক্ষাটার কোনো ভূমিকা আছে কিনা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে? ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা আসলে হার্ট অ্যাটাকের জন্য ম্যান্ডেটরি কোনো কিছু না। আচ্ছা, এটা আমাদের যে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির গাইডলাইন কিংবা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন কিংবা আমাদের যে নিজস্ব প্র্যাকটিস, এই প্র্যাকটিসে হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য ইকোকার্ডিওগ্রাফের তেমন কোনো প্রয়োজন নাই আসলে। কিছু কিছু স্পেসিফিক জটিলতা, এটা আসলে একজন সাধারণ দর্শক হিসেবে বোঝার কথা না, বা ওই স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে ইকোকার্ডিওগ্রাফি করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু রুটিনলি আসলে ইকোকার্ডিওগ্রাম করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে ফাইন। অর্থাৎ এটা যদি ডাক্তার মনে করেন যে এটা এই মুহূর্তে করা প্রয়োজন, সেক্ষেত্রে উনি প্রেসক্রাইব করেন। তবে এই ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, যেমন ইকোকার্ডিওগ্রাম এটা তো ওয়াইডলি অ্যাভেলেবল না। একজন কার্ডিওলজিস্ট ছাড়া তো ইকোকার্ডিওগ্রাম করা সম্ভব না। সুতরাং একটা ইকোকার্ডিওগ্রামের জন্য অপেক্ষা করা, সময় ক্ষেপণ করার সুযোগ তো আসলে হার্ট অ্যাটাকের পেশেন্টদের নাই। আচ্ছা আচ্ছা, এইটা একটু মাথায় রাখা উচিত। ওকে ফাইন। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা রয়েছে, বা শুরু থেকে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন যে হার্ট অ্যাটাক হয়তো হলো, ইমিডিয়েট কি চিকিৎসা করা হয় তাৎক্ষণিকভাবে, দূরবর্তী কি চিকিৎসা রয়েছে? জি, ভেরি গুড। হার্ট অ্যাটাক আসলে এটা নির্ণয় হয় তিনটা জিনিসের উপর বেসিস করে। একটা হচ্ছে যে রোগীর যে সিমটমস এবং সাইন্স, রোগীর লক্ষণ এবং তার ফিজিক্যাল যে ফাইন্ডিংস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা 12 লিড ইসিজি, ইসিজির উপরে। এবং অনেক সময় এই দুইটাই যথেষ্ট হার্ট অ্যাটাক নির্ণয়ের জন্য। যেমন একটা টার্মিনোলজি রয়েছে, যদিও একটা মেডিকেল টার্ম, তারপর আমি এটা মেনশন করছি যে এসটি এলিভেশন এমআই আর একটা হচ্ছে নন এসটি এলিভেশন এমআই। যে এসটি এলিভেশন এমআই ওইটা ডায়াগনোসিস করার জন্য আমার একটা ইসিজি যথেষ্ট, আর নন এসটি এমআই এলিভেশন এটা ডায়াগনোসিসের জন্য আমার পেশেন্টের লক্ষণ, ফিজিক্যাল ফাইন্ডিংস, একটা ইসিজি, সেই সাথে একটা ব্লাড টেস্ট ট্রপোনিনাই, সেটারও প্রয়োজন রয়েছে। তো সুতরাং আমাকে সবসময় যে ব্লাড রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে ব্যাপারটা এরকম না। আমি ইসিজি দেখেও কিন্তু ডায়াগনোসিস করতে পারি এসটি এলিভেশন এমআই। আচ্ছা, তো এই ক্ষেত্রে যে গাইডলাইনগুলো রয়েছে পৃথিবীব্যাপী, মানে ওয়াইডলি অ্যাভেলেবল যে গাইডলাইন্স, যেগুলো প্র্যাকটিসের গাইডলাইন্স, সেগুলো বলছে যে একটা ইসিজিতে এসটি এলিভেশন এমআই, এই হার্ট অ্যাটাকটা ডায়াগনোসিস হওয়ার পরে আর দেরি করার কোনো সুযোগ নেই। যদি এটা, এই ক্ষেত্রে আমাদের যে অ্যাভেলেবল অপশনগুলো রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি পিসিআই, আরেকটা হচ্ছে থ্রম্বোলাইসিস। এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে প্রাইমারি পিসিআই। স্যার যদি একটু ব্যাখ্যা করে বলেন প্রাইমারি পিসিআই। যে একটা হার্ট অ্যাটাকের কিন্তু মানে মর্টালিটি রেট অনেক হাই। আচ্ছা, মানে 20% পেশেন্ট ডাই বিফোর দ্য হসপিটাল রিচ। মানে 100টা পেশেন্টের মধ্যে 20টা পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, এর আগে আসলে মৃত্যু হয়ে যায়। এটা পৃথিবীব্যাপী পরিসংখ্যান। যেমন আমরা যেটা দেখি যে অনেকে আমাদের দেশে যেটা ঘুমের মধ্যে মারা যায়, কিংবা ভাত খেতে বসছে হঠাৎ করে তার সে ওখান থেকে মারা যায়। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে 20% পেশেন্ট হাসপাতালে পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে। যারা হাসপাতালে পৌঁছাইলো, এসটি এলিভেশন নামে ডায়াগনোসিস হইল, তো এদের ক্ষেত্রে অ্যাভেলেবল ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে একটা হচ্ছে প্রাইমারি পিসিআই, আরেকটা হচ্ছে থ্রম্বোলাইসিস। দুইটার মধ্যে যদি কম্পারিজন করা হয়, যে প্রাইমারি পিসিআই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক কেন হয়। আমাদের হার্টে আমরা গ্রসলি 3টা বড় বড় রক্তনালী থাকে। হ্যাঁ, একটা হচ্ছে এলএডি, একটাকে আমরা বলি যে এলসিএক্স, আর একটাকে বলি যে আমরা আরসিএ। তার যে কোনো একটা রক্তনালী টোটালি বন্ধ হয়ে গেছে, তখন আমরা ইসিজিতে দেখবো এটার এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই ধরনের হার্ট অ্যাটাক।
তো এই বন্ধ রক্তনালীগুলো খুলে দেওয়ার জন্য সর্বপ্রথম 1982-83-তে একজন ডক্টর জিওফ্রয় নামে একজন ডক্টর মিড আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশন নামক একটা ইনস্টিটিউটে এই প্রাইমারি পিসিআই এই প্র্যাকটিসটা, এই ইন্টারভেনশনটা উনি চালু করেন। তো যখন উনি এই ইন্টারভেনশনটা চালু করেন তখন আসলে ওনাকে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ওনাকে কাউবয়েজ, ওনাকে মানে সেভেজেস, এই ধরনের টার্মিনোলজি ওনার ক্ষেত্রে ইউজ করা হয়েছে। পরবর্তীতে 1993 সালের দিকে বড় আকারের 2টা ট্রায়াল হয়। ওই ট্রায়ালের মধ্যে এটা এস্টাবলিশড হয় যে এসটি এলিভেশন এমআই এই হার্ট অ্যাটাকের জন্য প্রাইমারি পিসিআই হচ্ছে সবথেকে বেস্ট স্ট্র্যাটেজি আসলে। এবং টিল নাও এখন পর্যন্ত পৃথিবীতে এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য প্রাইমারি পিসিআই হচ্ছে সবথেকে অ্যাপ্রুভড রিপারফিউশন স্ট্র্যাটেজি। এবং এটার সাকসেস রেট হচ্ছে অলমোস্ট প্রায় 90%। সবথেকে ভালো চিকিৎসা, সবথেকে ভালো। কিন্তু এখানে শর্ত প্রযোজ্য। শর্তটা হচ্ছে যে এসটি এলিভেশন এমআইএ মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেশেন্টের যে সিমটম অনসেট বা লক্ষণ শুরু হওয়ার 12 ঘন্টার মধ্যে এটা প্রেজেন্ট করতে হবে। 12 ঘন্টা পার হয়ে গেলে আমার এই ট্রিটমেন্টটা নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না কিন্তু। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সে 12 ঘন্টার মধ্যে আমার কাছে পৌঁছালো, কিন্তু আমার কাছে এই ডায়াগনোসিসটা হওয়ার নেক্সট 2 ঘন্টার মধ্যে আমাকে প্রাইমারি পিসিআই স্ট্র্যাটেজিটা অ্যাভেলেবল থাকতে হবে। মানে যেখানে আসছে রোগী ওইখানে ওইটা থাকতে হবে। অথবা আমি যদি সেখান থেকে রেফার করি কোথাও, পরবর্তী 120 মিনিটস বা 2 আওয়ার্সের মধ্যে তাকে প্রাইমারি পিসিআই এটা অ্যাভেলেবল থাকতে হবে। প্রাইমারি পিসিআই করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। এখানে একটা টার্মিনোলজি ইউজ করা হয়, এটা হচ্ছে ডোর টু বেলুন টাইম। এর মানে হচ্ছে ডোর মিন্স যখন ডক্টরের কাছে আসলো এবং ডায়াগনোসিস হইলো যে এটা এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, ডোর টু বেলুন টাইম আমি পেশেন্ট ক্যাথল্যাব টিমকে অ্যাক্টিভেট করলাম, যাদেরকে অ্যাক্টিভেট করার প্রয়োজন অ্যাক্টিভেট করলাম, তার প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করলাম। এবং এই প্রাইমারি পিসিআই এর জন্য আমরা যে বন্ধ রক্তনালী খুলে দিব, যে বেলুন আমরা ক্রস করব অথবা যে ওয়্যার আমরা ক্রস করব, এই টাইমটা 90 মিনিটসের বেশি হওয়া যাবে না। মানে হচ্ছে আমার হসপিটালের সে ইমার্জেন্সিতে আসলো, ডায়াগনোসিস হলো, এটাকে যদি আমি 0 মিনিটস ধরি, আর 90 মিনিটসের মধ্যে আমাকে প্রাইমারি পিসিআই এটা পারফর্ম করতে হবে। এখন এই পেশেন্টটা আসার পরে, ডায়াগনোসিসের পরে আমি যদি দেখি যে কোনোভাবেই 120 মিনিটস বা 2 ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই করা পসিবল না বা এটা ফিজিবল না, তাহলে কি তার ট্রিটমেন্ট কি থেমে থাকবে? অবশ্যই না। তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে থ্রম্বোলাইসিস। তাকে আমরা ইমার্জেন্সি থ্রম্বোলাইসিস শুরু করে দিব। আমি ব্যাপারটা আপনার জন্য এবং দর্শকদের জন্য সহজ করার জন্য আমি একটা এক্সাম্পল দিই। অবশ্যই। যেমন ধরেন একটা পেশেন্টের সকাল 6টার সময় তার বুকে ব্যথা হয়েছে প্রচন্ড পরিমাণে। সে সকাল 7টার সময় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে গেল। তাহলে সে কিন্তু ফার্স্ট কোশ্চেন ছিল আমার যে 12 ঘন্টার মধ্যে সে প্রেজেন্ট করছে কিনা। সকাল 6টায় ব্যথা, 7টায় সে প্রেজেন্ট করেছে, 1 ঘন্টার মধ্যে, সুতরাং অবশ্যই সে 12 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করছে। আমার নেক্সট কোশ্চেন ছিল যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে আমি কি প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করতে পারবো? খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল থেকে কি পরবর্তী 2 ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই অ্যারেঞ্জ করা এটা ফিজিবল? অবশ্যই না। সুতরাং তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে ইমার্জেন্সি থ্রম্বোলাইসিস স্টার্ট করে দিবে। যে স্ট্রেপ্টোকাইনেজ নামে একটা ড্রাগস আছে যেটা ওয়াইডলি অ্যাভেলেবল বাংলাদেশে মোটামুটি। সেই ক্ষেত্রে তাকে ইমার্জেন্সি ইমিডিয়েটলি থ্রম্বোলাইসিস শুরু করে দিতে হবে। কিন্তু এটার সাকসেস রেট কিন্তু প্রাইমারি পিসিআই এর মতো না। এটার সাকসেস রেট হচ্ছে অ্যারাউন্ড 50 to 60%। আচ্ছা, পিসিআই ছিল 90%। জি, প্রাইমারি পিসিআই এর সাকসেস রেট ছিল অলমোস্ট প্রায় 90%। আবার একই সিনারিও যদি আমি ধরি যে সকাল 6টার সময় একজন পেশেন্টের বুকে ব্যথা হয়েছে, বিকেল 3টার সময় সে এসেছে ধরেন আমাদের একটা প্রাইমারি পিসিআই ক্যাপেবল সেন্টার, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিলাম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। তো সেই ক্ষেত্রে কিন্তু 120 মিনিটসের মধ্যে প্রাইমারি পিসিআই ফিজিবল করা সম্ভব। তাহলে সকাল 6টায় তার চেস্ট পেইন শুরু হয়েছে, বিকাল 3টায় সে হাসপাতালে এসে ডায়াগনোসিস হয়েছে এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন। সুতরাং সে কি 12 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করেছে? অবশ্যই। সেকেন্ড কোশ্চেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই কি ফিজিবল? এটার অ্যান্সার কি ইয়েস। সুতরাং তার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইমারি পিসিআই। ওকে, আশা করি আমি এটা আপনাকে এবং দর্শকদের একেবারে ক্লিয়ার করতে পেরেছি। একদমই স্যার, একদমই স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রচলিত ভাষায় বলি হার্টে রিং পরানো হয়েছে। স্যার এই রিং পরানোটাকে কি প্রাইমারি পিসিআই বলা হয়?
জি, যদিও কমনলি হার্টের রিং পরানোটাকে আমরা প্রাইমারি পিসিআই হিসেবে বুঝে থাকি, কিন্তু ব্যাপারটা এইরকম হইলেও হুবহু আসলে এরকম না। আচ্ছা, জি, প্রাইমারি পিসিআই মিনস হচ্ছে যে আমরা হার্টের যে রক্তনালী, যে বন্ধ রক্তনালী, সেটাকে আমরা খুলে দিব। আচ্ছা, সেই খুলে দেওয়ার ক্ষেত্রে আমরা ওয়্যার ইউজ করি, বেলুন ইউজ করি, কিছু ড্রাগস ইউজ করি, রিং ইউজ করি, যেটাকে আমাদের ভাষা আসলে মানুষজন রিং হিসেবে চিনে। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ট্যান্ট, আচ্ছা, ড্রাগ ইলুটিং স্ট্যান্ট, এটা একজ্যাক্ট টার্মিনোলজিটা হচ্ছে স্ট্যান্ট। সুতরাং এই বন্ধ রক্তনালী খুলে দেওয়ার জন্য সব সময় যে স্ট্যান্ট ইউজ করতে হবে ব্যাপারটা আসলে এরকম না। আচ্ছা, অনেক সময় আমরা ওয়্যার এবং হচ্ছে বেলুন এবং হচ্ছে ঔষধের মাধ্যমে কিন্তু এই বন্ধ রক্তনালী খুলে দেওয়া যায়। ওকে, এই বন্ধ রক্তনালী খুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেইটাকে বলা হচ্ছে প্রাইমারি পিসিআই। আচ্ছা, আচ্ছা, নট নেসেসারিলি যে আমার 100% ক্ষেত্রে স্ট্যান্ট ইউজ করতেই হবে। ওকে। অর্থাৎ রিং পরানো হচ্ছে এক ধরনের প্রাইমারি পিসিআই, বা ওইটারই একটা পদ্ধতি আর কি, ওইটারই একটা অংশ, পার্ট। জি, ওকে, ফাইন। স্যার, আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে প্রাইমারি পিসিআই তো আমরা জানলাম যে 90% সাকসেস রেট, অর্থাৎ 90% ক্ষেত্রে এটার আমরা ফলাফল দেখতে পাই, এবং এটা হচ্ছে আমরা পজিটিভ ফলাফল দেখতে পাই। তো স্যার, সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আপনার হচ্ছে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে এই সেবাগুলো আসলে পাওয়া যায় কিনা, নাকি এটা জেলা শহর এবং বিভাগীয় শহরগুলোতেই শুধুমাত্র এই সেবাটা পাওয়া যায়? এটা আসলে আমাদের একটু দুর্ভাগ্যই বলতে হবে যে প্রাইমারি পিসিআই যে ট্রিটমেন্ট, এটা উপজেলা পর্যায়ে তো দূরের কথা, জেলা পর্যায়ে তো দূরের কথা, এমনকি অনেক বিভাগীয় পর্যায়ে পাওয়া যায় না, এমনকি রাজধানীর অনেক স্বনামধন্য হাসপাতালে এটা আসলে অ্যাভেলেবল না। আচ্ছা, অথচ আমরা বলছিলাম যে ডোর টু বেলুন টাইমস শুড বি লেস দেন 90 মিনিটস। জি, জি। সুতরাং এটা আমাদের দেশের যে রাষ্ট্র হিসাবে আমাদের এটা দায়বদ্ধতা রয়েছে, আমাদের এটা রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে, আমাদের স্বাস্থ্য সেক্টরে এটা একটা দায়বদ্ধতা রয়েছে, আমাদের যারা ফিনান্সিয়ালি সলভেন্ট পারসন ওদের এটা একটা দায়বদ্ধতা রয়েছে। এটা কোনোভাবেই আমরা এই দায়বদ্ধতাকে অস্বীকার করার কোনো ধরনের কোনো সুযোগ নেই আসলে। অর্থাৎ এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে আমাদের কারো হার্ট অ্যাটাক হলে তার হাতে সময় আছে হয়তো 90 মিনিট, কিন্তু সে 90 মিনিটের মধ্যে এরকম কোনো সুবিধা পাওয়া যায়, এরকম হাসপাতালে সে পৌঁছাইতে পারছে না বা নাই, যেখানে তার হচ্ছে প্রাইমারি পিসিআই বা এই ধরনের সেবাগুলো পাওয়া যেতে পারে। জি, ওকে স্যার, আমার এর পরের প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকের আমরা পিসিআই সম্পর্কে জানলাম, আমরা হয়তো থ্রোম্বোলাইসিস এই সম্পর্কে জানলাম, তো স্যার এর পরবর্তীতে আসলে করণীয় কি কি রয়েছে? ওষুধপত্রগুলো কতদিন খেতে হয় বা কি করতে হয়? জি, এখন একটা ব্যাপার আমাদের অনেক সাধারণ মানুষের মাঝে একটা ভুল ধারণা রয়েছে যে হার্টে যদি রিং বসানো হয় তাহলে এরপরে হয়তো আর কোনো ধরনের কোনো ওষুধ খেতে হবে না। ব্যাপারটা আসলে সঠিক নয়। আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটা কথা বলি যে আল্লাহ তাআলা আপনার যে ন্যাচারাল রক্তনালী যেটা তৈরি করে দিয়েছেন সেইটা যদি আপনার বন্ধ হইতে পারে, তাহলে যেটা আমরা রিপেয়ার করলাম সেইটাও বন্ধ হইতে পারে। সুতরাং এই রিপেয়ার করার পরে কিংবা হচ্ছে পিসিআই করার পরে কিংবা স্টেন্টিং করার পরে এই স্ট্যান্ট যাতে পুনরায় আবার বন্ধ না হয়ে যায়, এই কারণে আসলে আমাদেরকে কিছু ডায়েটারি মডিফিকেশন, মানে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা প্রণালী, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার যে টেন্ডেন্সি, এগুলোতে একটু পরিবর্তন আনতে হয়। এবং কিছু ওষুধ রয়েছে আসলে যেই ওষুধগুলো সারা জীবন খেয়ে যেতে হবে, যতদিন বেঁচে থাকে অতদিনই এই ওষুধগুলো আসলে খেয়ে যেতে হবে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে আমরা ফার্দার যাতে পুনরায় আরেকটা হার্ট অ্যাটাক না হয়। আচ্ছা স্যার, আমরা শুনলাম যে প্রাইমারি পিসিআই হচ্ছে হৃৎপিণ্ডে অ্যাটাক হলে বা হার্ট অ্যাটাক হইলে এটা হচ্ছে একটা অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা, যেটার সফলতার হার হচ্ছে প্রায় 90%। এবং একই সাথে আমরা এইটাও জানলাম যে এই চিকিৎসাটা দেশের সব জায়গাতে আসলে পাওয়া যায় না, ইউনিয়ন উপজেলা তো দূর, কখনো কখনো জেলা পর্যায়েও এটা পাওয়া যাচ্ছে না, বিভাগীয় শহরেও কখনো পাওয়া যাচ্ছে না। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই চিকিৎসার এই ব্যবস্থাটা কেন বিভাগীয় শহর পর্যন্ত কখনো কখনো অ্যাভেলেবল হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, বা এটার পেছনে কতটা হচ্ছে খরচ হয় একজন রোগীর? জি, সরকারি পর্যায়ে আসলে প্রাইমারি পিসিআই এখন পর্যন্ত সবগুলা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা হচ্ছে এমনকি আমাদের যে জাতীয় ইনস্টিটিউট সেই সব জায়গায়ও প্রাইমারি পিসিআই 24 ঘন্টা আসলে অ্যাভেলেবল না।
তো এটার পিছনে আমার কাছে যে ব্যাপারটা, আমার যেটা পার্সোনাল অ্যানালাইসিস, যে রাষ্ট্রীয়, সামাজিক এবং রাজনৈতিক দায়বদ্ধতা তো রয়েছেই, সেই সাথে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট সেটাকেও বিবেচনা করতে হবে। যেমন আমি যদি ইন্ডিভিজুয়াল প্রাইভেট পর্যায়ের কথা চিন্তা করি, প্রাইমারি পিসিআই এটা একটা ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি। এখানে আমার যে প্রসিডিওরের ইনস্টিটিউশনাল যে চার্জ, এইটার বাইরে এটার সাথে যোগ হবে আমাদের যে স্ট্যান্টের দাম, রিং যেটাকে বলছে সেটার দাম, সব মিলিয়ে ন্যূনতম একজন রোগীর যদি প্রাইভেট পর্যায়ে এই চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করতে চায়, তার একটা কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা আর্থিক প্রস্তুতির কিন্তু ব্যাপার রয়েছে। সুতরাং আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট যদি আমি বিবেচনা করি, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার কিংবা একটা মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত পরিবারের জন্য ইমিডিয়েটলি এই টাকাটা অ্যারেঞ্জ করা কিন্তু একটু দুরূহ হয়ে যায়, একটু কঠিন ব্যাপার। তো এইটাও আসলে প্রাইমারি পিসিআই পদ্ধতি আমাদের দেশে জনপ্রিয় না হওয়ার একটা অন্যতম কারণ বলে আমি মনে করি। আর আরেকটা ব্যাপার যেটা, যে এই ব্যাপারে আমরা সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা আসলে তৈরি করতে পারিনি। যেমন আমি বলছিলাম যে একিউট এমআইয়ের ইমিডিয়েট মর্টালিটি হচ্ছে 20%, বিফোর হসপিটাল রিচ 20% পেশেন্ট কিন্তু মারা যায়। আবার হাসপাতালে পৌঁছানোর পরে প্রাইমারি পিসিআই আমি সাকসেস রেট বলেছিলাম 90%, তার মানে কিন্তু এখানে ফেলিওর রেট রয়ে যায় অলমোস্ট 10%। এবং আফটার প্রাইমারি পিসিআই হসপিটাল মর্টালিটি রেট রেঞ্জিং ফ্রম 2 to 10%। মানে এটা বিভিন্ন স্টাডির বিভিন্ন রকম, মানে রিং পরানোর পরেও 2 থেকে 10% রোগীর ওই হাসপাতাল সেটিংসে মৃত্যু হতে পারে। সুতরাং এই যে ঝুঁকি, আমাদের সাধারণ মানুষের মনন, আমাদের সাধারণ জনগণ, এটা আমাদেরই ব্যর্থতা, আমরা মানুষকে বোঝাতে পারিনি এটা, যে হাসপাতালে আমরা প্রাইমারি পিসিআই করালাম, এত টাকা খরচ করলাম, আমাদের এত খরচ হয়ে গেল, তারপরেও স্বজনের মৃত্যু কিংবা রোগীর মৃত্যু আটকানো গেল না। এটা মেনে নেওয়া আসলে কষ্টকর, খুব কষ্টকর। সুতরাং এই যে ঝুঁকি বিবেচনা, এই ঝুঁকি বিবেচনায় এবং হচ্ছে আমাদের আর্থিক প্রেক্ষাপট বিবেচনায় আসলে প্রাইমারি পিসিআই চিকিৎসা পদ্ধতি হিসেবে আমাদের দেশে এখন পর্যন্ত অতটা জনপ্রিয় হয়নি বলে আমি মনে করি, বা অনেকে সাহসও করে না এই ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা মেডিভয়েসের মাধ্যমে আজকে আশা রাখছি যে হয়তো অদূর ভবিষ্যতে সরকারি উদ্যোগে এটা অ্যাভেলেবল করা হবে এবং জনগণের যেন এই আর্থিক বোঝাটা লাঘব করা যায়, সেই জন্য সরকার হয়তো ভবিষ্যতে চেষ্টা করবে। হ্যাঁ, নিঃসন্দেহে আমি আপনার সাথে একমত। স্বাস্থ্য হচ্ছে মানুষের একটা মৌলিক চাহিদা। সুতরাং এই ক্ষেত্রে এটা আমার রাষ্ট্রের দায়িত্ব জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এই নিশ্চিত করার জন্য আমার রাষ্ট্র, আমার স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সেক্টর যা যা করা উচিত, যেই যে প্রক্রিয়া অনুসরণ করা উচিত, যেই যে পদ্ধতি গ্রহণ করা উচিত, সেটার ভিতর দিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, কোন ধরনের জীবন ধারণ অথবা কোন ধরনের লাইফস্টাইল আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়? হার্ট অ্যাটাকের যে ঝুঁকিগুলো রয়েছে, এই ঝুঁকিগুলোর মাধ্যমে আসলে আমাদের অবজারভেশন এবং পৃথিবীর যে স্টাডি, সেগুলোর মধ্যে তার পারিবারিক ইতিহাস, পারিবারিক হার্ট অ্যাটাকের ইতিহাস যদি থাকে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি। এটাকে তো আসলে আমার মডিফাই করার কোনো ধরনের সুযোগ নেই। যেমন মানুষের যে সেক্স, মেল অর ফিমেল, মেলদের ঝুঁকি বেশি, এইটাকেও মডিফাই করার কোনো সুযোগ নেই। মানুষের এজ, এইটাকে মডিফাই করার কোনো ঝুঁকি নেই। কিন্তু কিছু কিছু ঝুঁকি রয়েছে যেগুলোকে আসলে আমরা মডিফাই করতে পারি, যেগুলোর সুযোগ আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন। যেমন কেউ যদি স্মোক না করে, কেউ যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে, বলা হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে, সপ্তাহে কমপক্ষে 5 দিন কেউ যদি হাঁটে অথবা হালকা এক্সারসাইজ করে, সেটা হৃদরোগের ঝুঁকি কমায়। আবার কিছু কিছু ঝুঁকি আমরা নিজেরা মডিফাই করতে পারি। যেমন কেউ যদি তার খাবারের সাথে কার্বোহাইড্রেট কম নেয়, তারপর ফাস্ট ফুড, ফেটি ফুড, চকলেট, আইসক্রিম, তারপর গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি, তারপর অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, যেগুলো ভারী খাবার, এগুলো যদি পরিমাণে কম গ্রহণ করে, তাহলে এটা কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। সুতরাং যেই জিনিসগুলো আমি মনে করি আমরা মডিফাই করতে পারবো,
আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, জি জি, সেই জিনিসগুলোকে মডিফাই করার জন্য চেষ্টা করা আসলে উচিত। আচ্ছা আচ্ছা, কারণ আমি মানুষকে একটা জিনিস, আমার রোগীদেরকে আমি বলি সবসময়, যেটা আমার রোগীদেরকে আমি যে জিনিসটা বলি, যে মানুষ যদি ধরেন মরে যায় সেটা একটা ভিন্ন ব্যাপার, এই মরে গেলে তো এই পৃথিবীর হিসাব নিকেশ সবই শেষ। জি কিন্তু কেউ যদি আসলে যে মৃত্যুবরণ না করে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, এর চেয়ে লাঞ্ছনার জীবন আর কোনো কিছুই হতে পারে না। একদমই তাই, একদমই তাই। তো সুতরাং যেই জিনিসগুলো আমার হাতে, যেমন আমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা, আমার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা, জি, আমার যে ধূমপান নিয়ন্ত্রণ করা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, অতিরিক্ত তেল চর্বিজাত খাবার গ্রহণ না করা, এইটার মাধ্যমে আমি যদি এই ধরনের অসুস্থতার ঝুঁকি অনেকাংশে কমাতে পারি, তাহলে এটা আমি কেন করব না? আমার শুধুমাত্র একটা জিনিস কিছু খেতে ইচ্ছে করে, আমার শুধু ঘুমাইতে ইচ্ছে করে, আমার এই যে আমার প্রবৃত্তি বা আমার যে নফস, এটাকে আমি যদি একটু স্ট্রিক্টলি কন্ট্রোল করি, জি তাহলে তো আমার এই হৃদরোগ কিংবা ব্রেন স্ট্রোক কিংবা এই যে বড় অসুখগুলা, এগুলোর ঝুঁকি অনেকাংশেই কিন্তু কমানো সম্ভব। জি, মানসিক স্ট্রেস বা মানসিক অবসাদ, এইটার সাথে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, অবশ্যই মানসিক স্ট্রেস এর সাথে হৃদরোগের অবশ্যই হৃদরোগের ঝুঁকি এটা বাড়ায়। আচ্ছা, সুতরাং যতটুকু সম্ভব এই ধরনের স্ট্রেস, অকারণে বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা, আচ্ছা এগুলাকে আসলে একেবারে ঝিটিয়ে বিদায় করে ফেলা উচিত। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা অনেক সময় এই ধরনের গল্প শুনে থাকি যে হয়তো ব্যবসায় প্রচণ্ডভাবে লস খেয়েছে অথবা হয়েছে, এরপরে দুশ্চিন্তায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে এবং তারপরে পেশেন্ট মারা গেছে, এই ধরনের গল্প শুনে থাকি আমরা অনেক সময়। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের স্ট্রেসে মানুষের একটা মেডিকেল টার্মিনোলজি হচ্ছে এটা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, মানে এটা একটা হরমোনাল ব্যাপার। এই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি থেকেও মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। সুতরাং যে ধরনের কাজগুলো আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন বাড়িয়ে দেয়, সাডেন হঠাৎ করে ওভার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, সেগুলো থেকে যাদের ঝুঁকি রয়েছে বিশেষ করে, এই ধরনের স্ট্রেসগুলো পরিহার করার চেষ্টা করা উচিত, অথবা যতটুকু সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করা উচিত। আচ্ছা স্যার, আমার এবারের প্রশ্ন হচ্ছে যে পরিবারের কোনো একজন সদস্যের যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে বাকি সদস্যদেরও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে কিনা, অথবা এই ঝুঁকিটা কতটুকু? পরিবারের একজন সদস্য যদি হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, আমি কিন্তু আগেই মেনশন করেছি এটা, যে এতে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। সুতরাং কারো যদি পরিবারে এই ধরনের ইতিহাস থাকে, তার অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত, এবং সে এই ক্ষেত্রে তার বেসিক যে কিছু টেস্ট, যেমন তার ফাস্টিং লিপিড প্রোফাইল, তার একটা ইসিজি, একটা ইকোকার্ডিওগ্রাফি, এবং যদি চিকিৎসক প্রয়োজন মনে করেন তাহলে একটা ইটিটি, এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু একটা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা সম্ভব। এবং যদি পরবর্তীতে প্রয়োজনীয় যেই পদক্ষেপ গ্রহণ করা উচিত, একজন হৃদরোগ বিশেষজ্ঞ আপনাকে সেই ব্যাপারে পরামর্শ দিবে। অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। স্যার, ইদানিংকালে দেখা যাচ্ছে যে ইয়াং যারা ছেলেমেয়ে যারা রয়েছে, তাদের মধ্যেও হার্ট অ্যাটাকের পরিমাণটা বাড়ছে আগের চেয়ে তুলনামূলকভাবে। স্যার, এর কারণ কি বলে আপনার মনে হয়? জি, এটা কারণ হচ্ছে আসলে যত দিন যাচ্ছে, সভ্যতা যত তার উন্নতির চূড়ান্ত স্বর্ণ শিখরে পৌঁছেছে, আমরা কিন্তু ধীরে ধীরে আসলে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের যে মানুষকে আল্লাহ তাআলা যে প্রকৃতির সাথে অ্যাডাপ্ট করে আসলে তৈরি করেছেন, আমি যদি এটার এগেইনস্টে গিয়ে রোল করি, তাহলে মানুষের শরীর বিদ্রোহ করবেই। যেমন আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন কাজের জন্য, রাতকে সৃষ্টি করেছেন ঘুমের জন্য, কিন্তু আমাদের লাইফস্টাইল কিন্তু বর্তমান এই সভ্যতায় এসে চেঞ্জ হয়ে গিয়েছে। এখনকার তরুণরা অনেকেই অনেক রাত করে ঘুমায়, অনেকে ঘুমায় হচ্ছে ফজরের পরে, ঘুম থেকে উঠে হচ্ছে জোহরের আগে। এইটার পাশাপাশি যে মানুষের যে আগে কায়িক পরিশ্রম, কায়িক যে শ্রম, এইটা থেকেও আমরা অনেক বেশি দূরে সরে গিয়েছি। আমাদের লাইফস্টাইল হচ্ছে এখন সেডেন্ডারি লাইফস্টাইল। আমরা মোবাইল, টেলিভিশন, তারপর ল্যাপটপ,
কম্পিউটারে বসে বসে কাজ করা, সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, বা আমরা পছন্দ করি, বা একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমরা যানবাহনের উপর নির্ভরশীল পুরোপুরিভাবে। মানে আমি সামারি করতে চাচ্ছি যে কায়িক যে পরিশ্রম কিংবা কায়িক শ্রম, ফিজিক্যাল যে এক্সারসাইজ অ্যাক্টিভিটি, সেটা থেকে কিন্তু আমরা এখন ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছি। সেটার পাশাপাশি যে বাজারে আমাদের যে খাবার দাবার, সেগুলোতে ভেজাল, আমাদের তেলে ভেজাল, আমাদের যে খাদ্যাভ্যাসে যে ফাস্ট ফুড, রিফাইন্ড ফুড, মিষ্টি জাতীয় খাবার, যে তারপর বিরিয়ানি জাতীয় খাবার, তেল চর্বি জাতীয় খাবার, এগুলার উপাদান কিংবা পরিমাণ কিন্তু অনেক বেশি। পাশাপাশি যে আমাদের, যেহেতু আমরা প্রকৃতি থেকে অনেক দূরে এখন, আমাদের যে ফিজিক্যাল স্ট্রেস এবং মেন্টাল স্ট্রেস, যতই সভ্যতা উন্নত হচ্ছে এগুলার সাথে পাল্লা দিয়ে এই স্ট্রেসগুলো বাড়ছে। সবগুলা মিলে কন্ট্রিবিউট করছে যে হৃদরোগের যে ঝুঁকি, সেই ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো কন্ট্রিবিউট করছে। সুতরাং সব মিলিয়ে আসলে আমি মনে করি যে আমার অবজারভেশন, এই কারণেই হৃদরোগ, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ যেগুলো রয়েছে, এইগুলোর প্রবণতা এবং এগুলোর ইনসিডেন্স, প্রিভ্যালেন্স ধীরে ধীরে আসলে বাড়ছে। ওকে স্যার, ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে একটু জানতে চাই যে হার্ট অ্যাটাকে সিপিআর বা ডিসি শক, এই শব্দগুলো আমরা শুনেছি, তো আমার প্রশ্ন হচ্ছে যে হার্ট অ্যাটাকের কোন অবস্থায় এই ধরনের সিপিআর বা ডিসি শক এগুলো দেওয়া হয়? জি, সিপিআর এটার ফুল মিনিং হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। জি জি। যে আমাদের হার্ট যেটা, এটা আমাদের, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম 21 দিন বয়স থেকে এটা চালু হয়েছে, এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এটা চলবে। এটা বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে এটা মৃত্যু। এবং মানুষের যে হার্টের যে মাসেল, এটার একটা ঠিক অন্যরকম একটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে এটার কোনো ধরনের কোনো ফ্যাটিগ নেই। আপনি ঘুমান, আপনার হার্ট কি বন্ধ থাকে? কখনোই না। আপনি কাজ করেন, হার্ট বন্ধ থাকে না। আপনি বিশ্রাম নেন, হার্ট বিশ্রাম নেয় না। সুতরাং এটার কোনো ধরনের কোনো ফ্যাটিগ নেই। তো এইটা বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে কিন্তু আমাদের এটা অ্যারেস্ট হয়ে যাওয়া, মানে এটা একটা ডেথ লাইক কন্ডিশন। এবং এটা যদি রিটার্ন না করে তাহলে কিন্তু ডেথ হচ্ছে ইনএভিটেবল। তো সিপিআর যে টার্মটা ইউজ করা হয়, এটা ইউজ করি হচ্ছে আমরা কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্ট আসলে বন্ধ হয়ে গিয়েছে, হার্ট বন্ধ, কাজ করছে না, মেকানিক্যাল যে ফাংশন হার্টের পাম্প করা, এটা কাজ করছে না। হার্ট যদি কাজ না করে তাহলে হার্ট তো পাম্প করবে না। পাম্প যদি না করে তাহলে আপনার ব্রেনে কি ব্লাড যাবে? যাবে না। বডির কোথাও ব্লাড যাবে না। তার মানে হচ্ছে আপনার যে রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস, সেটা বন্ধ। আপনার কনসাসনেস সেটা কি থাকবে না। তার মানে সেটাও বন্ধ। তার মানে এটা হচ্ছে একটা এক্সট্রিম ডেথ লাইক কন্ডিশন। সুতরাং এই অবস্থায়, তো এরকম ডেথ লাইক কন্ডিশনে আমাদের ব্রেন তো আসলে খুব বেশি সময় ফাংশনিং থাকবে না, এক সময় ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এই সময়ের মধ্যেই যদি আমরা হার্টকে আবার রিভার্ট না করাতে পারি, আবার যদি পুনরায় হার্ট চালু না হয়, তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য। সুতরাং এই সময়টায় বডির সার্কুলেশনটাকে স্বাভাবিক রাখার জন্য, মেনটেন করার জন্য যে প্রক্রিয়া, সেইটার নামই হচ্ছে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। পৃথিবীর উন্নত বিশ্বে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং দেওয়া হয়, এবং প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ, প্রত্যেক এডুকেটেড মানুষ জানে যে হাউ টু গিভ সিপিআর। কিন্তু আমাদের দেশে এটার ওই ধরনের প্রশিক্ষণ নাই। আমাদের সাধারণ মানুষজনও জানে না, আমাদের জনগণও জানে না। এমনকি এই সিপিআর দিয়ে যে কার্ডিয়াক অ্যারেস্টের পরে সিপিআর যে একটা ম্যান্ডেটরি একটা টাস্ক, এবং অ্যাডভান্সড কার্ডিয়াক যে লাইফ সাপোর্ট, এটার একটা ম্যান্ডেটরি পার্ট হচ্ছে সিপিআর। এই কনসাসনেসটাও আসলে আমাদের মানুষের মাঝে নাই। এবং সাধারণ মানুষের মাঝে যদি আমরা এই কনসাসনেসটা তৈরি করতে পারতাম, তাহলে ওনারাও যদি এই সিপিআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, সিপিআর ওনারা যদি এক্সপার্ট হতেন, তাহলে আমরা মনে হয় অনেক মৃত্যু আসলে এড়ানো সম্ভব ছিল বলে আমি মনে করি। ওকে স্যার, আমি আপনার সাথে একটু ছোট্ট করে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমরা গত বছর পত্রিকায় দেখেছিলাম এবং একটা ভিডিও খুব ছড়িয়ে পড়েছিল। আইসিইউতে থাকা একজন রোগী হঠাৎ করে খারাপ হয়ে যায়
এবং খুব সম্ভবত তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তো ওইখানকার ডিউটিরত যে ডাক্তার উনি রোগীর কাছে যান এবং সিপিআর দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বুকে চাপ দিয়ে করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রোগীটা বাঁচে নেই। এবং ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা দেখতে পাই যে রোগীর আত্মীয় স্বজনের অভিযোগ ছিল যে ডাক্তার গিয়ে বুকে চাপ দিয়ে রোগীটাকে মেরে ফেলেছেন, হয়তো বুকে চাপ না দিলে রোগী বেঁচে থাকতে পারতো। তো স্যার আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা সিপিআর দিই বা বুকে চাপ দিই অথবা বৈদ্যুতিক শক দিই, ডিসি শক যেটাকে আমরা বলছি, যে এর ফলে রোগী মারা যায় কিনা বা এই যে অভিযোগগুলো রোগীর স্বজনদের পক্ষ থেকে আসে এটার সত্যতা কতটুকু, অথবা একজন ডাক্তার হিসেবে এইটার পেছনে আপনাদের ব্যাখ্যা কি? জি, আমি আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমাদের ছোট ভাই আছেন, ও ময়মনসিংহ মেডিকেলের, ও আমার কাছে একটা গল্প শেয়ার করলো। ওর রাতের বেলায় ওর বাবার হঠাৎ করে ওর বাবা আনকনশাস হয়ে যায় এবং ও দেখলো যে ওর বাবার কোনো শ্বাস প্রশ্বাস বলতে কিছুই নাই। তার মানে এটা কি একটা ডেথ লাইক কন্ডিশন। কিন্তু ওর সাথে সাথে ওর বাসাতেই রাতের বেলায় ও সিপিআর দেওয়া শুরু করে। 3 থেকে 4 মিনিট পরে ওর বাবার আবার কনশাসনেস রিগেইন করে শ্বাস নেওয়া শুরু করে এবং তারপর ওর বাবাকেও হাসপাতালে নিয়ে যায় এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। তো এরকম কিন্তু মানে শুধু ওর না, আমি অনেক ডাক্তারকে জানি যারা ওদের পরিবারের সদস্যদেরকে নিজেই সিপিআর দিয়েছে। কেউ হয়তো বাঁচাতে পেরেছে, কেউ হয়তো বাঁচাতে পারে না। তো সুতরাং এই যে সিপিআর বা বুকে চাপ দেয়া, সেই সাথে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়া, এটা তো মানুষকে বাঁচানোর জন্য, এটা মানুষকে বাঁচানোর পার্ট। আমি আপনার মতো এরকম অনেক গল্প শুনেছি আসলে, যারা সিপিআর দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু আমাদের দেশের জনগণ এই ব্যাপারটা আগে দেখে নেয় কিংবা এটাতে অভ্যস্ত না, ওনারা ধরে নিয়েছে যে রোগীর বুকে চাপ দেওয়ার কারণে বা এই সিপিআর দেওয়ার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। ব্যাপারটা আসলে এরকম না, বরঞ্চ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যই ডক্টর চেষ্টা করেছিল, কিন্তু বাঁচাতে পারেনি। সিপিআর এর মাধ্যমেই আসলে বাঁচানোর চেষ্টা করেছিল। মানে এটা সিপিআর দিয়ে সকল কার্ডিয়াক অ্যারেস্টের রোগীকে যে বাঁচানো যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। অলমোস্ট 60 to 70% কেসই হচ্ছে বাঁচানো সম্ভব হয় না, কিন্তু বাকি 30 to 40% কেসে কিন্তু বাঁচানো সম্ভব। সুতরাং আমরা কেন এটার জন্য চেষ্টা করব না? আমার যদি 1% হোপও থাকে, আমি মনে করি সেটার জন্য চেষ্টা করা উচিত। ওকে ফাইন। অর্থাৎ আমার মনে করছি বা যতটুকু বুঝতে পারলাম আপনার কথা থেকে, যে এটা আসলে ডক্টররা চেষ্টা করেন রোগীকে বাঁচাইতে, অনেক সময় হয়তো এটা এই পদ্ধতিতে সফল হন, কখনো সফল হন না। যেমনটি আমি একটু অ্যাড করি, যেমনটি আমি বলেছিলাম যে প্রাইমারি পিসিআই এটার সাকসেস রেট 90%, কিন্তু মাথায় রাখা উচিত এটার ফেলিউর রেটও কিন্তু 2 to 10%। সেই রকম সিপিআর এর যেরকম সাকসেস রেট রয়েছে, এটার কিন্তু ফেলিউর রেট অনেক অনেক বেশি। সুতরাং প্রাইমারি পিসিআই বলেন, সিপিআর বলেন, এটার মাধ্যমে রোগীদেরকে বাঁচানো সম্ভব। আবার এটার ফেলিউর হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এইটা মাথায় রেখেই, এটা অ্যাকসেপ্ট করেই আমাদের ডক্টররা যেরকম চিকিৎসা দেন, এটা মাথায় রেখেই, এই ঝুঁকি অ্যাকসেপ্ট করেই রোগীর যারা স্বজন, ওরাও আসলে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার মতো একটা মানসিকতা থাকা উচিত। ওকে স্যার, একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে এই রোগীর ভবিষ্যতে কি কি ধরনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কি কি ধরনের ঝুঁকি তাকে ফেস করা লাগতে পারে? জি হ্যাঁ, এইটা আমি বোঝানোর জন্য যে আমি আমার সাধারণ রোগীদেরকে যেই ভাষায় আমি বলি যে একটা রক্তনালী ধরেন বন্ধ হয়ে গেলে এই রক্তনালীটা তো হার্টের একটা সিগনিফিকেন্ট টেরিটরি মায়োকার্ডিয়াম বা মাংসপেশিকে একটা সাপ্লাই দেয়, তাই না? এখন ধরেন একটা ধান খেতে আমরা ড্রেন দিয়ে পানি দিই, এখন এই ড্রেনটা বন্ধ হয়ে গেলে ওই ধান ক্ষেতটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাই না? শুকিয়ে গিয়ে একসময় কিন্তু ধান ক্ষেত মরে যাবে, একেবারে টোটাল শুকিয়ে মরে যাবে। তারপর যদি আপনি আবার ড্রেনটা চালু করে দেন, ওইখানে যদি পানি যায়, ওই ধান ক্ষেতকে কি বাঁচানো সম্ভব? সম্ভব না। কারণ এটা অলরেডি শুকিয়ে কিন্তু মরে গিয়েছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন ধরেন পানি ইনিশিয়ালি যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন যদি আমি আবার ড্রেনটা চালু করে দিতাম, তখন হয়তো অল্প অল্প যেখানে শুকনা ছিল, তখন যদি পুনরায় পানির সাপ্লাই চালু করে দিতাম, তাহলে কিন্তু ওই ধান ক্ষেত আবার পুনরায় সজীব এবং সতেজ হয়ে উঠতো। জি। তো যেটা কাজটা যেই সময়ে করা প্রয়োজন, ওই সময় যদি না করা হয়, তাহলে পরবর্তীতে কিন্তু আসলে আর কিছুই করণীয় থাকে না। এই যে বন্ধ রক্তনালী, সে যেই এই মাংসপেশিগুলোকে সাপ্লাই দিচ্ছে, এক সময় কিন্তু এটা নেক্রোসিস হয়ে যাবে।
টোটালি ডেথ হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। তারপরে আমি যদি ওই রক্তনালী খুলে দেই, যে মরা গাছে পানি দিয়ে লাভ নাই, সহজ কথা যেটা, যে মাংসপেশি একেবারেই মরে গিয়েছে ওইখানে আপনি যদি রক্তনালী পুনরায় চালু করেন বা করার চেষ্টা করেন, আসলে কিন্তু তেমন কোনো সিগনিফিকেন্ট লাভ হবে না। এক সময় আমাদের হার্টের একটা বিশাল অংশ অকার্যকর হয়ে যাবে, হার্ট আস্তে আস্তে বড় হয়ে যাবে, হার্টের যে পাম্পিং ফাংশন যেটা নর্মালি 60%-এর বেশি থাকে, এইটা ধীরে ধীরে কমে যাবে, 50, 40, 30 হয়ে যাবে। তো এক সময় পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করবে, শরীর ফুলে যাবে, পেশেন্টের শ্বাসকষ্ট হবে, পেশেন্ট রাতে ঘুমাতে পারবে না, মানে এটা একটা অবর্ণনীয় একটা কষ্ট। সুতরাং এইটা থেকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, যেই পদক্ষেপ যে সময় গ্রহণ করা দরকার, টাইম ডিলে না করে ওই সময় সেই পদক্ষেপটা আসলে গ্রহণ করা উচিত। স্যার, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2020 সালের প্রকাশিত একটা জার্নালে দেখাচ্ছে যে যারা ভাজা পোড়া জাতীয় খাবার খায় তাদের হৃদরোগ সমূহের ঝুঁকি প্রায় 12% বেশি অন্যদের তুলনায়। স্যার, আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা তো ফাস্ট ফুড, ভাজা পোড়া জাতীয় খাবার এগুলো খুব পছন্দ করি এবং বন্ধুদের সাথে আউটিং অথবা কোনো পার্টি এগুলোতে প্রায়শই আমরা এই খাবারগুলো গ্রহণ করে থাকি। তো স্যার, আমাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ রয়েছে যারা ভাজা পোড়া খাবার বেশি পছন্দ করি তাদের উদ্দেশ্যে? না, এটা আমি আগেই মেনশন করেছি যে নিঃসন্দেহে ফাস্ট ফুড, তারপর হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, আইসক্রিম, কিংবা হচ্ছে আমাদের বুফের যে খাবার, বিরিয়ানি জাতীয় খাবার, এই যে অপরিমিত যে খাবার, এটা নিঃসন্দেহে হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকাংশেই বাড়ায়। সুতরাং মানুষের মন যা চায়, মানুষ কিন্তু সবসময় তা করতে পারে না। মানুষের মন যা চায় মানুষ যদি তাই করে, এটা কিন্তু মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। সুতরাং সবার প্রতি, শুধু ইয়াং না, সবার প্রতি আমার পরামর্শ রইল যে যতটুকু সম্ভব যে খাবারগুলা হৃদরোগের ঝুঁকি বাড়ায় যতটুকু সম্ভব পরিহার করা উচিত। এটা আমার জন্য যেমন প্রযোজ্য, এটা আপনার জন্য প্রযোজ্য, এটা আমার দর্শকদের জন্য প্রযোজ্য, সকলের জন্য প্রযোজ্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আজকে আমরা এবং আমাদের মাধ্যমে সারা দেশের আমাদের দর্শকবৃন্দ হৃদরোগ বা হার্ট অ্যাটাক, যদি আমরা বলি হার্ট অ্যাটাকে লক্ষণ, তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অনেক তথ্য আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। মেডিভয়েসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আরাফাত। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম হার্ট অ্যাটাকের লক্ষণ এবং তাৎক্ষণিকভাবে করণীয় শীর্ষক মেডিভয়েস স্বাস্থ্য কথনের। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের আমাদের সম্মানিত কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান স্যার। আগামীতে আমাদের সাথে আপনাদের দেখা হবে আবারও ভিন্ন কোনো পর্বে, ভিন্ন কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডিভয়েসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।